হিলারি ক্লিন্টন যখন আমেরিকার হচ্ছে বিল ক্লিন্টন ওয়াইফ, তার যে সাজসজ্জা যিনি বানিয়েছিলেন না, তিনি আমার পাশেই বসে আছেন। অগ্নিমিত্রা পল অনেকে জানে, ভারতবর্ষের অনেক মানুষ জানে। আর বিভিন্ন সিনেমাতে এবং তার যে শিল্পকলা অনেকে জানেন, অনেকে জানেন না। উনি কিন্তু শিল্পী। আর হচ্ছে বর্ধমানের হচ্ছে শ্বশুর বাড়ি, মানে আমাদের এলাকার মানুষ। বিধানসভা তোলপাড় করা একদম। আগে হিলারি দিয়ে আসি। হিলারি ক্লিন্টন তার যে শাড়িটা পরেছিলেন যখন এসেছিলেন মহাভারত, শাড়ি পরেনি, উনি এসেছিলেন যখন ভারতবর্ষে, উনি কলকাতায় এসেছিলেন। তখন আমি রাজনীতিতে আসিনি। তখন আমাদের বিভিন্ন কলকাতার যে বিশিষ্টজন তাদেরকে ডাকা হয়েছিল লামার্টিনিয়া স্কুলে। তো আমি ওনার জন্য একটি শল নিয়ে গেছিলাম, আমার কার্যকর্তাদের, মানে কার্যকর্তা বলছি, কারিগরদের কাজ করা, হাতের কাজ করা একটি শল। এবং সেই শলটি আমি ওনাকে দিতে পারিনি, মানে এত সিকিউরিটি ছিল, এত কুকুর, এত সিকিউরিটি। আমি সিকিউরিটির হাতে দিয়ে দিয়েছিলাম, কারণ উনি অব্দি আমি পৌঁছতে পারিনি, এত সিকিউরিটি ছিল। উনি তো সেক্রেটারি অফ স্টেট ছিলেন সেই সময়। তারপরে 6 মাস বাদে উনি আমাকে একটি ধন্যবাদ চিঠি পাঠান, ওনার হাতে সই করা। আমার চিঠিটা এখনো আছে। বিরাট প্রাপ্তি আপনার কাছে। বিরাট প্রাপ্তি। নেপালদেব ভট্টাচার্য সিপিএম এর নেতা, আমি ভুল না বলে ধরিয়ে দেবেন আমাকে, মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী আপনাকে খুব স্নেহ করে এবং হচ্ছে যে আপনার সম্ভবত চাকা বোধ হয় মুভিটার নাম, আমি মুভিটার নাম বলতে পারবেন, যে মুভিটা আপনি আপনার ড্রেস ডিজাইন আপনি করেছিলেন। তার জন্য অনেক অনেক সিনেমায় কাজ করেছি, প্রচুর সিনেমায়। টিভি সিরিয়ালে যখন ডান্স, বাংলা ডান্স হতো, তখন তখন থেকে কাজ করেছি। তার আগে সিনেমার কাজ করেছি, অনেকের কাজই করেছি, মানে কারোর নাম বাদ দিলেও সেটা ঠিক হবে না। শ্রীদেবী দিয়ে আমি, শ্রীদেবী যখন বিয়ে হয়েছেন তার কাজ করেছি। বনি কাপুরের সঙ্গে যখন, হ্যাঁ, যখন বিয়ে হয়ে গেছেন ওনার কাজ করেছি। ঈশা দিওলকে লঞ্চ করা হলো, হেমা মালিনীর মেয়ে ঈশা দিওল, তার জন্য কাজ করেছি। প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, বিভিন্ন মানুষের জন্য, ইয়ামি গৌতমের জন্য করেছি, নেহা ধুপিয়া, মানিষা কৈরালা, অনেক। দিদি চিত্রকলায় ভরপুর, অক্সিজেন আপনার মধ্যে রয়েছে, কারণ শিল্পী মানুষ। তা রাজনীতিতে কেন এলেন আপনি? মাননীয় প্রধানমন্ত্রীকে, মানে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, কেউ কোনোদিন রাজনীতিতে নেই। আমি নিজেও কোনোদিন স্কুল কলেজেও রাজনীতি করিনি, কারণ হয় না অনেকে কলেজ থেকে রাজনীতি করে, কিন্তু আমার কোনোদিন রাজনীতি করা হয়নি। আমি তো ডিজাইনিং নিয়েই ছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন আর কি, ওনার যে কাজ, ওনার বক্তব্য, এবং 2014 সালে যখন উনি প্রধানমন্ত্রী হলেন, আমার মনে হলো আমি ওনার জন্য কাজ করতে চাই, ওনার নেতৃত্বে কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। তখন আমি মিসড কল দিয়ে, বিজেপিতে তখন মিসড কল দিয়ে মেম্বারশিপ হতো, তো আমি মিসড কল দিয়ে মেম্বার হয়েছিলাম। আমি 2019 সালে পতাকা ধরেছি, কিন্তু মেম্বার কিন্তু আমি বিজেপির 2014 সাল থেকে। আচ্ছা, যখন আপনি 21 সালে প্রার্থী হলেন, আপনি স্পেল বাউন্ড হয়ে গেছেন। প্রথমত নিশ্চয়ই হয়েছেন, আপনি বলতে পারবেন। আর শ্বশুর বাড়ির লোকেরা রেগে যায়নি যে আপনি যে বাড়ির বউ রাজনীতি করবে? এখনো রেগে আছে, শুধু রেগে যায়নি নয়, এখনো রেগে আছে। ম্যানেজ করেন কি করে? খুব ডিফিকাল্ট ম্যানেজ করা, এবং আমি তাদেরকে দোষ দিই না। যাকে বিয়ে করছি সে প্রথম থেকেই রাজনৈতিক পরিবারে, কিন্তু হঠাৎ করে কেউ যদি রাজনীতিতে আসে, এবং রাজনীতি তো আজকে বলতে গেলে এতটা নোংরা জায়গায় চলে গেছে, যে কেউ চায় না যে, শুধু নোংরা নয়, ভাষার নোংরা, কথাবার্তা, ভাষা, কি বলে না, মানে ইন্টারাকশন। মানে আজকে যদি আমি বিধানসভায় দাঁড়িয়ে কোনো তৃণমূলের সাথে কথা বলি, আমার অতটা অসুবিধা হবে না, কিন্তু তৃণমূলের এত অসুবিধা হয়ে যায়, এত ভয় পায় ওরা কথা বলতে, ওদের বোধহয় নম্বর কাটা যাবে বা প্রচন্ড বিপদে পড়ে যাবে স্পেশালি। তো এই যে সৌজন্য বোধটা, এটা রাজনীতিতে এত নিচে নেমে গেছে। তারপরে ধরুন সুরক্ষা, আজকে এত মানুষের কি বলবো, তিক্ততা বেড়ে গেছে, যে একটা সামান্য কাজের জন্য মানুষ কাউকে খুন করে দিচ্ছে, সামান্য কিছু পাওয়ার জন্য, সেই অ্যাম্বিশনটার জন্য কেউ মানুষকে এমন ব্যাকস্ট্যাপ করে দিচ্ছে। তো মনে হয় যে, দেখুন পলিটিক্স সব জায়গাতেই আছে, পলিটিক্স, ডাক্তার যে আছে সেও পলিটিক্স আছে হাসপাতালে, যে ব্যাংকে কাজ করছে সেও আছে, যে কলেজ আছে প্রফেসর সেও আছে, কিন্তু রাজনীতিবিদদের আমার মনে হয় যে সুরক্ষাটা, স্পেশালি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে যে অবস্থাটা, তো যে কারণে আমি বললাম যে কেউ, বাড়ির মানুষ যে
মানে এই যে গান্ধী পরিবার, মানে যুগ যুগ ধরে যারা না, করছে। আপনি তো একটা মিথ তৈরি করেছেন। আপনার কথা বলি, বিধানসভা করিডোরে আমরা তো প্রেস থাকি এবং হচ্ছে যে যখন আপনি বলেন সেটা শুনি অন্তত। আপনি কিছু অন্যভাবে নেবেন না। মুখ্যমন্ত্রী আপনাকে পছন্দ করে, কেন বলছি, মুখ্যমন্ত্রী ঘরে আমরাও যাই, স্বাভাবিক সাংবাদিকরা যাবো, শুভেন্দু তার ঘরেও যাই, কিন্তু কোনো সময় ফ্লোরেও বলেননি, আর ওনার ঘরেও কিন্তু আপনার নাম করে কিন্তু কোনোদিন কোনো আক্রমণ কিন্তু কোনো করেনি। এটা একটা সৌজন্য মনে করেন? যদি আমাদের মুখ্যমন্ত্রী যদি না বলে থাকেন তাহলে আমি সেটা সৌজন্যবোধই বলবো, কিন্তু বিধানসভার ফ্লোরে তো উনি সৌজন্য রাখেননি। কারণ আমি যখন ওনাকে ওটা তো ফ্লোর পলিটিক্স, ওটা ফ্লোর পলিটিক্স, কিন্তু ভেতরে পলিটিক্সে কিন্তু না, ফ্লোর পলিটিক্স এইরকম পলিটিক্স হবে না। উনি আমার থেকে অনেক সিনিয়র। ওনাকে ওনাকে দেখে আমি রাজনীতিতে এসেছি তা নয়, কিন্তু ওনার সময়ে তো আমি তো মানে আমি তো এই পৃথিবীতেই ছিলাম, আমি তো ওনার কথা দেখেছি, ওনার খবরের কাগজে নিউজ পড়েছি। কিন্তু উনি যখন দাঁড়িয়ে এরকম একটি কথা বলেন যে হুমকি দেন আমার কোন একটা কথাতে, উনি যদি আমাকে হুমকি দেন যে বেশি করতে যেও না, আমার সব কথা জানা আছে, আমি এক্সপোজ করে দেবো, বা এই ধরনের এক্সপোজ করে দেবো, ব্ল্যাকমেলিং পলিটিক্স বলা হয় এটা। এইটা তো ওনার মতো সিনিয়র ব্যক্তিদের কাছ থেকে আমি এক্সপেক্ট করবো না। আমি সৌজন্য যেরকম পার্লামেন্টে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বা অমিত শাহজি বা নাড্ডাজি বা সিনিয়র যারা, ওম বিড়লাজি, আমাদের রাজনাথ সিংজি, তাদের কাছ থেকে আমি তৃণমূলেও যদি করি, আমি অন্য দলও যদি করি, আমি কিন্তু শেখার চেষ্টা করব। আমার কিন্তু আউটলুকটা সেটা হবে। আমি কিন্তু মুখ্যমন্ত্রীর থেকেও শেখার চেষ্টা করি, আমি কিন্তু বাকি যারা আছে তাদের থেকেও শেখার চেষ্টা করি। কিন্তু আমাদের সিনিয়ররা যে দলেই থাকুন, তিনি যদি আমাদেরকে এইভাবে অ্যাটাক করেন, ব্যক্তিগত আক্রমণ করেন, হুমকি দেন, তাহলে কোথায় সৌজন্যবোধটা থাকে? না, সৌজন্যবোধ ওপেন বলছেন না, উনি আমাদের বলেছেন। আপনি আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি বলছি বলেছি। আচ্ছা, আমি অন্য একটা বিষয় আছি। বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার প্রায় বলেন, আমার সঙ্গে দীর্ঘ সম্পর্ক আছে, আমরা বলছি দেখো বিধানসভার পড়াশোনার মান কমছে, বিধায়কদের মধ্যে সেটা কিন্তু নেই, এটা আপনিও মানেন। শুভেন্দু অধিকারীর নাম করছি আমি, শুভেন্দু তার বক্তৃতা শোনার মতো, অগ্নিমিত্রা পল আর শঙ্কর ঘোষ, আমি কাউকে ছোট করছি না, কিন্তু বিধানসভাকে কিভাবে টেম্পারমেন্ট রাখা যায়, টেম্পারেচার ওই এত চিল ঠান্ডায় যে গরম করা যাবে, 6 তারিখ যখন বললেন, যখন মাদ্রাসা নিয়ে বললেন, আপনি তো জঙ্গি বলেননি, কিন্তু আপনি বলেন আইএস আইপিএস হচ্ছে না কেন, এটা আপনার পয়েন্ট। আমি ছিলাম কি বলেছি? আমি বলেছি যে আজকে যদি 5,000+ কোটি টাকার যদি অনুদান দেওয়া হচ্ছে, ফান্ড দেওয়া হচ্ছে, তাহলে এই মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস, আইএফএস, সায়েন্টিস্ট তৈরি হচ্ছে না কেন? আপনি আমাকে হিসাবটা দেখান, তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে? আপনারা এই সমাজটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, সেটাই তো হচ্ছে। আমি তো স্পেসিফিক্যালি বলিনি যে মাদ্রাসা থেকে ক্রিমিনাল তৈরি হচ্ছে, আমি তো একবারও বলিনি। আমি বলছি আপনারা ক্রিমিনাল তৈরি করছেন, সমাজটাকে ক্রিমিনালিজমের দিকে দিচ্ছেন। আমি কি ভুল কথা বলেছি? সংখ্যালঘু ছেলেমেয়েরা কি বলতে পারবে? আজকে বেশিরভাগ ঘটনা আপনি দেখুন, সেখানে মুসলিমের নাম আসে, হিন্দুদের নাম কি আসে না? হিন্দুদের নামও আসে, কিন্তু আপনি যদি কম্প্যারিজন করেন, সেখানে মুসলিমদের নামটা বেশি আসছে। কেন আসবে? আর যদি তাদেরকে ছোটবেলা থেকে সেই শিক্ষাটা দেওয়া হয়, সেই আপব্রিঙ্গিংটা করা হয়, মডার্ন এডুকেশন দেওয়া হয়, তাহলে এটা হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী তার নিজস্ব এজেন্ডার জন্য, তার নিজস্ব মানে বেনিফিটের জন্য তিনি মুসলিম সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, তাদেরকে মডার্ন এডুকেশন দিচ্ছেন না। আজকে খারিজি মাদ্রাসা থেকে কেন ওই সাদ আলী, যা আনসারুল বাংলার, কি করে তাকে ধরা হলো? সে আনসারুল বাংলার সাদ আলী কি করে মাদ্রাসাতে ছিল, খারিজি মাদ্রাসায়? কি করে খারিজি মাদ্রাসাগুলো চলছে যার কোনো পারমিশন নেই? তো আমার কথাটাকে ফিরহাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন বুঝে গেলেন যে তাদের মিথ্যা এক্সপোজ হয়ে গেছে, তখন ফিরহাদ হাকিম শুরু করলেন যে আমরা স্বাধীনতার যুদ্ধে কি করেছি আপনি কি জানেন? আরে স্বাধীনতার যুদ্ধে আপনাদের অবদান আমরা জানি, কিন্তু স্বাধীনতার যুদ্ধের তো কথা হচ্ছে না। কথা হচ্ছে আপনার এই সময় আপনারা তৃণমূল সরকার কি করছেন, কেন ওদেরকে ইউজ করছেন, কেন ব্যবহার করছেন মুসলিমদের, কেন ওদেরকে মেইন স্ট্রিমে আনছেন না? আজকে ব্রেন ড্রেন হচ্ছে না, এটা ব্রেন ড্রেন বলে না? যে আজকে যারা মুসলিম সমাজ থেকে যারা কেপেবল ছেলে মেয়ে, আজকে যারা সেই জায়গায় পৌঁছতে পারছে না, তারা তো ওয়েস্ট হয়ে গেল,
রাজ্যের জন্য ওয়েস্ট হলো, দেশের জন্য ওয়েস্ট হলো। কেন ওয়েস্ট করবেন আপনি আপনার নিজস্ব পলিটিক্যাল এজেন্ডার জন্য? সেটা যখন বুঝে গেল তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলল, আপনি সংবিধান জানেন না, আপনি ধর্মনিরপেক্ষতা জানেন না। ধর্মনিরপেক্ষতা আপনার কাছ থেকে শিখতে হবে সিদ্দিকুল্লাহ বাবু। আপনি ওয়াকাফ আইন নিয়ে মুসলমান ছেলে মেয়েদেরকে ভুল বুঝিয়ে আপনি বলেছিলেন আমি 5 মিনিট লাগবে না, 8 ঘন্টা লাগবে না আমার কলকাতা স্তব্ধ করতে। না, আরেকটা স্মরণ করি, খাগড়াগড় যখন ঘটনা ঘটেছিল তখন সিদ্ধার্থ সিং এর রাজ্যের প্রভারী ছিলেন, তখন হচ্ছিল রাহুল সিনহা সম্ভবত জেলা রাজ্য সভাপতি। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী কার্যক্রম স্তব্ধ করে দিয়েছিল ফান্ডামেন্টালিস্ট বক্তব্যের পরিপ্রেক্ষিতে। সেদিন বর্ধমান দাঙ্গা লাগেনি, এই ইতিহাস আমি পড়ে যাইনি। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে রাজনীতির প্রতি যে প্রবণতা, পলিটিক্যাল যে ভালোবাসা, অ্যাফেকশন অফ লাভ, অ্যাফেকশন অফ পলিটিক্স, পিপল ডেমোক্রেসি, পলিটিক্যাল ডেমোক্রেসি, এটা ক্রমশ কিন্তু কমছে। কারণ আপনি বলছিলেন যে গুণগত মান আর পড়াশোনা, কারণ ছাত্র যুব যদি না এগিয়ে আসে না, ভারতবর্ষের রাজনীতি কিন্তু অন্য পথে বইতে শুরু করবে। তারা ইন্টারেস্ট হবে, আমার বাড়ির সন্তান সে রাজনীতির প্রতি ইন্টারেস্টেড নয়। এই যে কেন হচ্ছে না, এটা তো একটা খোঁজা দরকার, এটা আপনার দায়িত্ব। একদমই তাই। কিন্তু আমরা যদি এক্সাম্পল না সেট করি, আর যদি অগ্নিমিত্রা পাল আরো 10টা ছেলে মেয়েকে না উদ্বুদ্ধ করতে পারে, না এনকারেজ করতে পারে যে আমার ছোটবেলায় ছিল ডাক্তার হব, বাবা যেমন ডাক্তার আমি ডাক্তার হব। আমার কাছে বাবা যেরকম আইকন ছিল, ডক্টর দেবী শেট্টি আমার কাছে আইকন ছিল। যেরকম দেখতে সেরকম একটা ডাক্তার, সবাই ছুটে যায় ওনার কাছে হার্টের প্রবলেমে। তো আমি যদি অগ্নিমিত্রা পাল হিসেবে আমি যদি আমার নেক্সট জেনারেশনকে না উদ্বুদ্ধ করতে পারি যে তোরা কিন্তু যাই হ, তোরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হ, তোরা আইএএস আইপিএস হ, কিন্তু দেশের জন্য কাজ কর। কিছু মানুষ রাজনীতিতেও আসা দরকার। আর রাজনীতি মানে কামানো নয়, এখন হয়ে গেছে রাজনীতি মানে কামানো। রাজনীতিতে এসে আমি কি পেলাম? মানে আমি কি বলতে পারি যে পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি? হ্যাঁ, তাই তো, প্রফেশন হিসেবে ধরা হচ্ছে। রাজনীতি তো প্রফেশন নয়। রাজনীতি করতে গেলে তোমার নিজের সংসার চালাবার মতো তোমার সেই ক্ষমতা থাকা দরকার, আমার মনে হয়। আপনি তো হাসিম আব্দুল হালিমকে পাননি, আমি পেয়েছি, বিধানসভাতে পেয়েছি। আমার 19 বছর হয়ে গেছে বিধানসভা করতে করতে। এখনো পার্থ চট্টোপাধ্যায় স্বীকার করেন, হ্যাঁ উনি অনেককে ওনার মানে দেখুন, স্পিকার ইজ অলমাইটি, তার কথায় শেষ কথা, তিনি শেষ কথা বললেন। আমি দেখেছি অনেক বর্ণময় চরিত্রের মানুষ, তিনি বিরোধীদের সুযোগ দিতেন, তখন আপনারা ছিলেন না, মানে ভারতবর্ষে ছিলেন। এক তো হাসিম আব্দুল হালিমের মোহময়ী ভাষা, তার শব্দ চয়ন এবং ইয়ার্কি করা, এটা পার্লামেন্ট ডেমোক্রেসি খুব ইন্টারেস্টিং ব্যাপার। এটা আরেকটা হচ্ছে আমি শ্রমিক ভট্টাচার্য ইজ এ ভেরি গুড স্পিকার। শ্রমিকদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বন্ধুত্ব আছে। যখন বসিরহাট দক্ষিণ নারায়ণ মুখার্জি হারিয়ে এলো, ও তো মেঘবালিকা ওরই আবিষ্কার, ও তো শক্তি চট্টোপাধ্যায় কবিতা ভালোবাসে। মানে আমি যত শ্রমিক ভট্টাচার্যকে দেখছি, আমি আপনাকে কেন বলছি যে তত শ্রমিক ভট্টাচার্যকে না নতুন করে আগুন বেরোচ্ছে কাছে। এই শ্রমিক ভট্টাচার্য আচ্ছা বিধানসভা চুপ করে তখন সংখ্যা 1, তখন আমি সেই অগ্নিমিত্রা পলকে দেখছি। মানে আমি বলছি 80 দশকের শেষ, 90 মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে আগুনটা ছিল, অচিন পাখি যেটা ছিল, বিধানসভার ভেতরে ফ্লোরে বলছি, বাইরে বলছি না, আপনার মধ্যে কিন্তু আগুন আছে। কিন্তু নাম বাবা মা অগ্নিমিত্রা রেখেছে, সুতরাং কোথাও না কোথাও বোধহয় এটা ভগবানের ডেস্টিনি যে সেই আগুনটা বেরিয়ে আসছে এবং সঠিক কাজে যেন সেই আগুনটাকে ব্যবহার করতে পারি। যে কারণে রাজনীতিতে এসেছি, আমার ফ্লারিশিং ক্যারিয়ার ছেড়ে। আমি কিন্তু রিটায়ার হয়ে যাইনি, আমি কিন্তু যে সময় ডিজাইনিং থেকে অবসরও নিইনি। আমি কিন্তু আমি ছাড়তে বাধ্য হয়েছি। আমি বলবো না যে টিএমসি আমাকে ছাড়তে বাধ্য করেছে। আমি আমার কাজের প্রেসারে, আমি এত ডেডিকেটেড একজন কার্যকর্তা, আমি আমার প্রফেশনটাকে চালাতে পারছি না। তো এখন আমার বন্ধ রয়েছে, স্টুডিও বন্ধ রয়েছে, আমার কাজও বন্ধ রয়েছে। কিন্তু যে কারণে আমি এসেছি সবকিছু ছেড়ে, আমি যেন সেটার এই আগুনটাকে কাজে লাগিয়ে যেন সেটাকে সঠিকভাবে করতে চাই। এবং যেটা করি, আমার 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 অগস্ট মাসে আমি প্রচন্ড অসুস্থ হয়ে গেছিলাম। সেদিনকে আমি জানি না, আমি চিৎকার করে একদম সেই আমাদের সেদিনকে করা হয়েছিল, আমাদেরকে মানে কি বলে ওটাকে, মানে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল আমাদের 4-5 জনকে। আমাদের চ্যাংদোলা করে প্রায় বের করে দেওয়া হয়েছিল। এবং এই বাংলার অস্মিতা নিয়ে আবার একটা হিপোক্রেসি সেদিনকে মমতা ব্যানার্জি করেছিলেন। তার প্রতিবাদ করে চিৎকার করে করে আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে, আমি 2 বার হসপিটালাইজ হয়েছিলাম। তো এটাই আর কি যে আমার মতো ব্যক্তিদের আবার রাজনীতিতে আসা উচিত না আমার মনে হয়। আমার বাবা মা যেটা বলে, এত বেশি মানে ইমোশনাল হয়ে কেউ রাজনীতি করে না, ইউনো। রাজনীতি করা আপনি খুব সফট হার্টেড, খুব আমি জানি আপনাকে। ভীষণ সফট হার্টেড। এবং সফট হার্টের বিষয়টা নয়, মানে রাজনীতি করতে গেলে না, মানে এত কিছু সবসময় হৃদয়ে নেওয়া যাবে না। ইউ হ্যাভ টু বি ভেরি ডিপ্লোম্যাটিক অ্যান্ড ভেরি
মাথা দিয়ে নিতে হবে, হৃদয় দিয়ে নেওয়া যাবে না। যেটা আমি ইমোশনাল, প্রত্যেকটা রাজনীতি নিয়ে আমি খুব ইমোশনাল আর কি। আমার মানুষ নিয়ে, আমার প্রধানমন্ত্রী নিয়ে, আমার লোকজন নিয়ে, আমার পার্টি নিয়ে আমি ভীষণ ইমোশনাল, যে কারণে এত বেশি ইমোশনাল হয়ে না শরীর খারাপ হয়ে গেল আর না, কি। আপনার একটা বড় গুণ, আপনি কোনো মিডিয়া বাছেন না, সে মেন স্ট্রিম হোক, ডিজিটাল প্ল্যাটফর্ম। আমার 30 বছর সাংবাদিকতা হয়ে গেল, আমি আজকে আসিনি সাংবাদিকতায়। আমি একটা কথা দিয়ে শেষ করবো, আর একটা আপনার পছন্দের এই গান পান যে থাকে জিজ্ঞেস করে নিই, সেটা হচ্ছে আমি শক্তি চট্টোপাধ্যায় কবিতা শ্রমিকদাকে দিয়ে শোনাই, সেটা আমার এই জেলার সভাপতি সাক্ষী আছে। বিব্রত করি আমি খুব। যখন দেশ স্বাধীন হলো, পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে ফুড ডেমোক্রেসি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পন্ডিত নেহেরু যখন সদনে, তখন হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর হিরেন মুখোপাধ্যায়, বামপন্থী সিপিআই, তাদের বক্তৃতা যখন শুরু হতো, পন্ডিত নেহেরু বসে থাকতেন এসে, পুরোটা শুনতেন, পুরোটা নোট নিতেন, তারপর তিনি চলে যেতেন। এটা আমি একদম স্বাধীনতার পরে যখন ফরমেশন ভারতবর্ষের ডেমোক্রেসি তৈরি হলো, এটাই তো সৌজন্য, এটাই তো গণতন্ত্র। আমরা সূর্যকান্ত মিশ্রকে দেখেছি, যখন বলতো মুখ্যমন্ত্রী অস্থির হয়ে পড়তেন। আমি কেন বলছি কথাটা, আমি আপনাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছি না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বা হীরেন মুখোপাধ্যায়, সম্ভব না আপনার পক্ষে। কিন্তু আপনি যখন বলছেন না, আমি বলছি আপনার যে রেটিং অফ পালস যেটা বলে, টকিং অফ পালস, সেটা আমি কোথাও একটা স্ট্রোক করছি, এই স্ট্রোকটা আপনি পেলেন কোথা থেকে? আপনার মধ্যে এত উদ্ভাবনী শক্তি, আপনি অগ্নিমিত্রা পড়বেন না, আগুন আমি মেনে নিচ্ছি, উদ্ভাবনী শক্তি, স্টাডি, বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত, কাজ ছেড়ে দিয়েছে, যখন ফায়ার অ্যান্ড বায়ার যখন দিচ্ছেন, তো হিটারে আগুন জ্বলে উঠছে, তখন তো আসে করতে এটা। না, আমি আসলে আমি যেটা বললাম না, যে সবার কাছ থেকে শেখার চেষ্টা করি। আপনিও যে প্রশ্নগুলো করছিলেন আজকে প্রেস কনফারেন্সে, বা প্রত্যেকটি মানুষ, সবার কাছ থেকেই তো, সবাই তো আর খারাপ নয়, ভালো খারাপ নিয়ে সবার মধ্যে রয়েছে, এবং শেখার আগ্রহটা আমার সবসময়তেই রয়েছে। এবং যে ধরনের বক্তব্য আমাদের যারা বক্তব্যের জন্য যারা ফেমাস, আমাদের পার্লামেন্টেও বলুন, পশ্চিমবঙ্গে বলুন, তাদের বক্তব্যগুলো মাঝে মাঝে দেখা। শ্রমিকদা তো অসাধারণ কথা বলেন, যে ভাষায় উনি ব্যবহার করেন, মানে এটা তো আমার মনে হয়, হ্যাঁ, মানে ফ্লো এর মতো আর কি, মানে এত সুন্দর ভাষা, মানে এটা ভগবান দত্ত। কিন্তু আমাদের মতো যারা ভগবান দত্ত নয়, আমরা শিখে সেটাকে পূরণ করার চেষ্টা করি। শেখার প্রচন্ড ইচ্ছে আমার। আমি মানে সবসময়তেই শেখার একটা, মানে কি বলবো, জানলা খুলে রাখি আর কি, যাতে শিখতেটা পারি। এবং অনেক ইচ্ছে যে মানুষের জন্য কিছু কাজ করব পশ্চিমবঙ্গে এবং দেশে। মাননীয় প্রধানমন্ত্রী তো সবসময় তার জন্যই আজকে এসেছি এই পলিটিক্সে, তার নেতৃত্বে, তার লিডারশিপে কাজ করব, এটা একটা বিরাট বড় স্বপ্ন। আপনি কেন্দ্রীয় নেতৃত্বের সুনজর আছেন, আমি দূর থেকেই বলছি, আপনার শ্রীবৃদ্ধি কামনা করছি, ভালো থাকবেন। আচ্ছা, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে, সেটা হচ্ছে অরিজিৎ সিংকে নিয়ে প্রশ্ন আছে। উনি তো গান ছেড়ে দিলেন, উনি এখন অনুষ্কা শঙ্করের সঙ্গে একটা বিরাট প্রোগ্রাম করলেন, মায়াবিনী রাত, খুব বিখ্যাত, উনি নিজেও খুব আপ্লুত হয়ে পড়েছেন। অরিজিৎ সিং গান ছেড়ে দেওয়াটা বাঙালি হিসাবে তো অত্যন্ত ব্যথা দিয়েছে, অগ্নিমিত্রা পলকে ব্যথা দেয়নি? ভীষণ ব্যথা দিয়েছে, এবং আপনি ভাবতে পারবেন না, অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং ছেড়েছে, কিন্তু অরিজিৎ সিং গান ছেড়েনি। আমরা অনেক বলিউডের গান আর শুনতে পারবো না ওনার গলায় গান গাওয়া, কিন্তু আমার ছোট ছেলেও এত মানে ভক্ত ওর, এবং আমিও প্রচন্ড ভক্ত। প্রতিদিন রাত্রে আমি যখন বাড়ি যাই আর কি, মানে আমি যখন কলকাতায় যাই, তখন রাত্রিবেলাতে আমাদের মানে ঘরে আর কি অরিজিৎ সিং এর গান, হিন্দি বা বাংলা চলে আর কি। অরিজিৎ আমার কাছে ভীষণ একটি প্রিয় ব্যক্তি, এবং আমার সাথে কোনোদিন ওনার আলাপ হয়নি, কোনোদিন দেখাও হয়নি। হোপফুলি কোনোদিন দেখা হবে। কিন্তু এটা আমার কাছেও যথেষ্ট দুঃখজনক, বেদনাদায়ক যে অরিজিতের বলিউডের গান আমরা শুনতে পারবো না, বা বাংলা সিনেমার গান আমরা শুনতে পারবো, সিনেমার প্লেব্যাক সিঙ্গিং আমরা শুনতে পারবো না। এটা আমার জন্য সত্যিই খুব দুঃখজনক। আমিও দুঃখজনক, আমারও খুব পেন হয়েছে। আমি অরিজিৎকে পছন্দ করি, আর বাড়াবো না। পিছনে অভিজিৎ রয়েছেন পূর্ব বর্ধমান জেলার বিজেপি সভাপতি, অত্যন্ত গুণী মানুষ, সজ্জন ব্যক্তি। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকবেই, পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে ফুড ডেমোক্রেসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অগ্নিমিত্রা পলকে আমি চিনি, মানে ম্যাডামকে চিনি, আমি ওনাকে ফলো করি গো। আমি অনেক ইতিহাস জানি ওনার, সেগুলো আজকে আর আলোচনা করছি না। তাই ওনার বিকশিত ভাবনায় আপনাকে এগোতে হবে, কারণ পশ্চিমবঙ্গের অনেক বড় দায়িত্ব রয়েছে আপনার ঘাড়ে রয়েছে। কেন রয়েছে? আপনি যেহেতু প্রতিবাদী, আপনি আসানসোল কাঁপিয়ে দিয়েছেন মোটামুটি, বাংলা কাঁপান আপনি, আমাদের বাংলার অগ্নিকন্যা হন, সেটুকু দম আপনার মধ্যে আছে। আর আমি সাংবাদিক হিসেবে আপনার প্রতি আমার
শুভেচ্ছা রইল। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরকে যত্ন নেবেন। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, বর্তমান।